আমি পরশুদিন চ্যানেলে বলেছি, আমি ঘোষণা করতেছি যে ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানকে যারা বলে এটিএমের টাকা চুরি করে খেয়েছে তাদের জিব্বাটা কেটে দেওয়া দরকার। তাহলে ম্যাডাম খালেদা যদি সাজা হতে পারে 5 বছর, প্রথম 5 বছর, তারপর উচ্চ আদালত 5 বছর বৃদ্ধি করা হলো, তাহলে এই যে বাংলাদেশের কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা সরকার অনুমোদিত, প্রধানমন্ত্রী অনুমোদিত যে সমস্ত প্রজেক্টগুলোতে লুটপাট হচ্ছে, তার এর জন্য দায়ী প্রধানমন্ত্রী। ওনার তো স্বাক্ষর আছে, ওনার অনুমোদন আছে, সরকারের অনুমোদন আছে। আর যার নিজের স্বাক্ষর নেই, কোনো অনুমোদন নেই, তাকে সাজা খাটতে হচ্ছে। দেশের বাস্তবতা, এই বাস্তবতা এই সরকার আমলে এই ধরনের ঘটনাই ঘটা স্বাভাবিক। তবে একটা ব্যতিক্রম নেই যে ইতিপূর্বে আমরা দেখেছি মন্দির ভাঙাকে কেন্দ্র করে, বৌদ্ধদের উপাসনালয়ে হামলাকে কেন্দ্র করে বাংলাদেশে তাণ্ডব হয়েছে। বিএনপির বহু নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি জামাত এই ঘটনা সংঘটিত করেছে। পরবর্তী সময় দেখা গেছে না এর সাথে জড়িত আওয়ামী লীগ। এই ঘটনা তো আরো চোখের সামনে। 1-2 মানুষকে পিটিয়ে মারল, আজ পর্যন্ত সেই চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে পারল না। আর আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, আমি সময় টেলিভিশনে বলেছিলাম আর প্রেস ক্লাবের সামনে বলেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আমি এবার পুরো রায়টা পড়েছি, কামাল ভাই ওখানে জেলখানে আছেন। কি মজার ব্যাপার, যেখানে কোনো সিগনেচারই নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এটা অ্যাকাউন্ট যেটা করেছিলেন, সেই অ্যাকাউন্টের ফর্ম, সেই ফর্মটা অরিজিনাল ফর্মের ফটোকপি। আর অ্যাকাউন্টটা যে সময় করেছিলেন তখন দেশ ছিল রাষ্ট্রপতি শাসিত, তখন প্রাইম মিনিস্টারের কোনো ক্ষমতা ছিল না। আর যে চেকটা এসেছিল কুয়েত থেকে, কুয়েতের আমিদের, সেই চেকটা সরকারি চেক না, যে কারণে ওটা সোনালী ব্যাংকে জমাতে হয়েছিল, ওটা সরকারি বাংলাদেশ ব্যাংকে না। যাক, যেটুকু ভুল ত্রুটি করে থাকুক সেটা করেছিল হয়তো কামরুদ্দিন সিদ্দিকী। আজকে যদি সেই ভুল ত্রুটির কথা দেখতেও যাই, তাহলে ম্যাডাম খালেদা যদি সাজা হতে পারে 5 বছর, প্রথম 5 বছর, তারপর উচ্চ আদালত 5 বছর বৃদ্ধি করা হলো, তাহলে এই যে বাংলাদেশের কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা সরকার অনুমোদিত, প্রধানমন্ত্রী অনুমোদিত যে সমস্ত প্রজেক্টগুলোতে লুটপাট হচ্ছে, তার এর জন্য দায়ী প্রধানমন্ত্রী। ওনার তো স্বাক্ষর আছে, ওনার অনুমোদন আছে, সরকারের অনুমোদন আছে। আর যার নিজের স্বাক্ষর নেই, কোনো অনুমোদন নেই, তাকে সাজা খাটতে হচ্ছে। আর আমি তারই প্রতিবাদে বলেছিলাম, এমন কি বলেছিলাম, দুদুভাই সাক্ষী, আমি স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের যত বক্তব্য দিয়েছি, এই প্রেস ক্লাবের সামনে আমি চিরাং থেকে ফিরে এসে প্রথম যেটা বক্তব্য দিলাম 18 তারিখে, 18 অক্টোবর, পুলিশ থেকে শুরু করে এখানে যারা দায়িত্বরত ছিল তারা এসে হাই বেটে কী বললেন, কী বলেছিলাম, যে আমাদের ছাত্রদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশকে পরিষ্কার করে বলতে চাই, আর যদি একজন ছাত্র নেতার গায়ে হাত দেওয়া হয় তাহলে আপনি গাড়িতে চলবেন, আপনার সাথে পুলিশ প্রশাসন থাকবে, আপনার স্ত্রী সন্তানের সাথে থাকবে হয়তো, কিন্তু আপনার গ্রামের আপনার বাবা, ভাই, চাচা, মামাতো ভাই, নানাতো ভাই, খালাতো ভাই, তাদের তো পুলিশ প্রশাসন থাকবে না। আমরা নির্দেশ দিয়ে দেবো, ওইসব বাড়ি থেকে তালা লাগিয়ে দিয়ে পেট্রোল ঢেলে জীবন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেবো। কত মারাত্মক কথা, কত বড় মারাত্মক কথা। সেই সময় পুলিশের তার দায়িত্বে ছিলেন, তারপর বেটা কী বলবে, আমি হ্যাঁ এটাই করবো, কিন্তু আবার স্বীকারোক্তি দিয়েছি এবারের মতো। এসে সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, হাত দিয়ে গুড দিয়ে একদম চিবাই খাবো। আর এবার কি বলেছি, ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। আমি বলেছি বিচারপতি আখতারুজ্জামান, আপনি এরকম অসুস্থ মানুষকে সাজা দিয়েছেন যিনি নিজে উঠতে পারে না, ঠিকমতো চলতে পারে না, সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাই আপনার আম্মা বেঁচে থাকলে আপনার আম্মাকে গিয়ে বলবেন, আম্মা
আমি এরকম একটা মানুষকে সাজা দিয়েছি, 73 বছর বয়স্ক একজন ভদ্রমহিলা প্রধানমন্ত্রী ছিলেন, অত্যন্ত অসুস্থ। রায় সম্বন্ধে আপনার অভিমত কি? আপনার মা নিশ্চয়ই বলবেন যে তোমার মতো একজন বিচারককে পেটে ধারণ করে গর্ব অনুভব করতাম। আজকে তুমি যে কাজটা করেছো, জঘন্য কাজটা করেছো, একদম অসুস্থ মানুষকে সাজা দিয়েছ, তাই আমি মনে করি তুমি একটা কুলাঙ্গার সন্তান। তোমার মতো কুলাঙ্গার সন্তানকে পেটে ধারণ করা আমি ঠিক মনে করছি না, অন্যায় করেছি। এমন কি, এমন এই কুলাঙ্গার কি? এই হলো আমার অপরাধ। আর প্রেস ক্লাবের সামনে কি বলেছিলাম, ম্যাডাম তখন অত্যন্ত অসুস্থ, একদম মানে মৃত্যু পথযাত্রী। সেদিন দুঃখে মানসিক যন্ত্রণে বলেছিলাম যে আপনার সাজা দেওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যু সজ্জায়, আর এই সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছে না। তাই বলতে চাই, আপনার এই অন্যায় অপকর্মের কারণে, রায় দেওয়ার কারণে আপনি যে অপরাধ করেছেন, তাই আমি বলবো যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন। যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না সেদিন আপনাকে মরতে হবে। আর আগে যদি মারা গিয়ে থাকেন তাহলে আপনার হাড় দৌড় কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষা করা, কত খারাপ মানুষ ছিলেন। এই তো। আর আজকে মধুপুরে দুইজনকে মেরে ফেললো। হ্যাঁ, মধুখালীতে বলছি, মধুখালীতে দুজনকে মেরে ফেললো। যদি বিএনপি যদি কোনো কারণে যদি সে বিএনপি ইলেকশন করেন, তারপরে যদি অনেকে করেছিল, তাহলে কি এতক্ষণ ম্যাডাম খালেদা থেকে আমরা আশঙ্কা করত। আজকে তাদের গ্রেপ্তার করার চিন্তাও করেন, কত দূরে থাকে। আর আমাকে এই কথা বলার কারণে হাইকোর্ট তলব করলো, আমি গেলাম না 6 তারিখে, আবার তলব করলো 8 তারিখে, হাইকোর্ট তলব গেল, আমি আসলাম না। হাইকোর্ট নির্দেশ দিল পুলিশ প্রধানকে 7ই ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তার করতেই হবে, করে আদালতে হাজির করতে হবে। আমি পরিষ্কার করে বললাম, লাইফে গিয়ে বললাম যে আমাকে খোঁজা লাগবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যভাবে সাজা দিয়েছেন, এখন ওনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে ওনাকে বিদেশ পাঠান। আর জনাব তারেক রহমান, ডাক্তার জুবাইদুর রহমানকে যে অন্যভাবে যদি সাজা দিয়েছে এতে প্রত্যাহার করলেন। আমি গিয়ে কোর্টে সরাসরি হাজির হব। আমি পালিয়ে থাকি না, আমি প্রকাশ্যে ঘুরি, যতটুকু পারি চেষ্টা করি নিজেকে গা বাঁচিয়ে চলার। সেই অপরাধে আমি এমন জায়গায় ছিলাম, একবারে ওইভাবে লুকিয়ে চুকিয়ে না, সেখানে র্যাব আমাকে খুঁজে বের করলো, বলেন ঠেলা। এই কথা বলার কারণে, কুলাঙ্গার বলার কারণে, আর মরতে হবে বলার কারণে। মারিও না, আমি মারবো তাও বলি নাই। এই হলো বাংলাদেশের অবস্থা। তো সেই অবস্থায় ওই দুই ভাইদের আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া, আর তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা ছাড়া তো আর কোনো এই মুহূর্তে করার নেই। তবে এই দুই ভাইকে মারার পরেও যে এই যে তাদের যারা হত্যা করলো, হত্যাকারী আওয়ামী লীগ হওয়ার কারণে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হলো না বলেই আজকে তাদের ব্যাপারে আলোচনার সভা থেকে বলতেছে, বলতে চাই, আমরা জনগণকে সাথে করে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়েই ওই দুই ভাইয়ের হত্যার বিচার করবে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে। তাই আজকে বলি, আমরা কারাগারে ছিলাম, ওই যে আমার ইন্সপেক্টর ছিলেন, অনেকেই ছিলেন, কি বিভৎস অবস্থা। দুধ ভাই ছিলেন, দুধের একটা আরামে ছিলেন, তো আমার সুযোগ হয়েছে। এই বাংলাদেশে যতগুলি জেল আছে, তারপরে ঢাকা বড় জেল, আর ঢাকা জেলের যতগুলি ভবন আছে তার ভিতরে সূর্যমুখী বিখ্যাত। দুধ ভাই যদি 500 টাকা খরচ করে, তার দুধ ভাইয়ের কারাগারে হিজড়া দেখার সুযোগ ছিল। দুধ ভাই 5000 টাকা খরচ করলেও ওই সমস্ত নাইজেরিয়ানে বিভিন্ন এই মোটামোটা দেহ দেখতে গেলে টাকা দিয়ে দেখতে হয়, ও দেখার সুযোগ হতো না। দুধ ভাই যদি চিৎকার করে বলতো, আমরা শিশু বাচ্চাদের অনেকদিন বাচ্চাদের মুখ দেখি নাই, তাও শুনছেন, আমার সুযোগ ছিল। শিশু বাচ্চা 4 বছর থেকে শুরু করে 6 বছরের বাচ্চা, হিজড়া, বিদেশি, এমনকি আদমকেও পেয়েছি। তাই আমি কামাল ভাইকে বলতাম, কামাল ভাই আপনি এমন একটা রোতে আসেন, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। যেমন আপনার এই রোতে আদম আছে, হজরত আছে, নবী আছে। আপনার মনে হচ্ছে আদম তুমি যে ওকে বাঙালির মধ্যে আমি কোনদিন খাওয়াইছি আমার সাথে বসায়। তো এইরকম একটা জায়গায় আমি ছিলাম বলে কিন্তু দুদু ভাইয়ের
দের চেয়ে আমার অভিজ্ঞতাটা ইউনুস ভাইয়ের অভিজ্ঞতাটা বেশি। এই যে নির্মমত জায়গা, আরে শাল কি একটা জেল, বাড়াতে গেলেও 100 টাকা, একজন হয়তো কথা বললো তাও 100 টাকা, আবার দোতলা উঠে পরে 200 টাকা। আমার ব্যাটটা আমি এরপর আমি আসবো, আমাকে ব্যাট কিনছে RFL-এর, সেই ব্যাটের 3টা স্টিকার, মোবাইল নাকি চার্জ দেওয়া যায়, আমার দিলে এটা 3বার করে নিয়ে গেছি, আমার দেয়নি। শালা আমার তো মোবাইলই নেই, আমি এই জন্য আমার ব্যাট দিল না, যেটা রাগ করে পরে বললাম যে শালা তোর ব্যাট দিয়ে একটা মশা আমি মারবো না, হত্যা করবো না। মশাকে বললাম তোদের আমি দেহ দান করে দিলাম, খা তোরা যত বেশি পারিস। আমার রুমে অ্যারোসল ছিল, আমার রুমে মশার কয়েল ছিল, রাগ করে আমি অ্যারোসলও জ্বালাতাম, ধরাতাম, করতাম না, স্প্রে করতাম না, মশার কয়েলও জ্বালাতাম না, ব্যাটে তো চার্জই নেই। আল্লাহকে বললাম, আল্লাহ তোমার মশাকে বলে দাও নমরুদের নাকের ভিতর ঢুকিয়ে ওর মাথা ঠুকরে মেরে ফেলছো, আমাকে তো ওর হাত থেকে আমাকে বাঁচা, আমাকে না কামলায়। আমি একটা গরিব মানুষ, একটা মজলুম মানুষ। বিশ্বাস করেন, এই হাবিব নবী, সোহেল, জুয়েল, আকরাম, তারপরে আমার হেলাল, নবী ভাই, হজরত ভাই, এদেরকে জিজ্ঞাসা করবেন, বলছে স্বেচ্ছাসেবক ইয়ে নাম কি, রাজীব, বলে হাবিব ভাই আপনি কি মশা মারেন না তো? বলছে না, মশা মারা মহাপাপ, কী করবো, মশা কামড়ায়। এই যে অবস্থা, ওখানে এমন একটা অবস্থা আসা বলে আসছে, কেরানীগঞ্জ জেলখানা হলো নিচ্ছিদ্র এমন নিরাপত্তা, একটা মশা ঢুকতে পারবে না। কিন্তু যদি আপনি টাকা খরচ করেন, হাতির পিঠে চড়েও গেট খুলে দেবে, আপনি ভিতরে ঢুকতে পারবেন নাকি? আরে সারা কোন দেশ, এটা জুলুমখানা ওখানে করে রাখছে। আপনার ওই যে গেট, এই সমস্ত যারা আসে, আপনার যারা বাইরে আসি, হাজিরা দিতে আসে, আসলে আত্মীয় টাকা পয়সা দেয়, সবারই দেয়, সেই টাকা নিয়ে গেলে ফের গেট ওখানে ধরবে। দুদু ভাইয়ের ওটা বুঝে নেই, ওখানে ধরে পকেট সার্চ করবে, মনে হচ্ছে ওর কাছ থেকে কবে লোন টোন নিয়ে রাখছে, লোন টাকা এখান থেকে ফেরত করা হবে। তা আমি বলছি, বাইরে গিয়ে এই জুলুমখানার বিরুদ্ধে আমি বলবো। যে আসার দিন যখন আমি আসি, আমি বক্তব্য বাড়াবো না, অন্যদিন বলছি যে বাস্তবতার কথা বলতেছি। আমার তো সাজা পরিপূর্ণ হবে, আমি এই বাংলাদেশে প্রথম পরিপূর্ণ সাজা খেয়ে বেরোচ্ছে, মনোযোগ দিয়ে বের কাটছে। এই অন্যায়কারী সরকার, এটা আমি ওরা দুর্নীতি করে, ওদের ওই দুর্নীতি আমার মন করছে না ব্যাপকভাবে বলবো, ওরা কী দুর্নীতি করে, ওরা কী দুর্নীতি করে। আমাদের মাংস নেয় 700 টাকার মাংস 1400 টাকার নেয়, 800 টাকার খাসি মাংস নেয় 1500 টাকা, এই তো। আর বাংলাদেশ এই বর্তমান সরকার যে চুরি করতেছে, আমি পরশুদিন চ্যানেল আগে গিয়ে বলেছি সমাকে, সাদ আছে আমাদের বিস্কিট দেন, যে বিস্কিট না দিতে হবে, বিস্কিট 3600 টাকা বিস্কিট দিতে হবে, দেখছেন না 1 কেজি বিস্কিট 3600 টাকা। হ্যাঁ, এই সরকার এমন একটা চোর সরকার, চোর ডাকাত ছিনতাইকারী এখন নতুন তো আর কোনো ডিকশনারি পাচ্ছেন, ভাষা পাচ্ছেন না। দুটা দেখেন তো হিসাব নিকাশ করে কোনো ভাষা ব্যবহার করা যায় নাকি? এই একেবারে জঘন্য সরকারের অধীনে বসবাস করছে, এখন আবার বলা শুরু করেছে আমরা নির্বাচন হয়েছে 7ই জানুয়ারি, বিএনপি না আসলে আমাদের করার কি আছে? আরে নির্বাচন তো আমাদের যেতেই দাও নাই, আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যাবো না, কিন্তু আমাদের যেতে দাও না, কারণ 28 তারিখে তো আমরা অফিস বন্ধ করে দিছো, মহাসচিবকে গ্রেপ্তার করেছো। একটা নির্বাচনে একটা অফিস খোলার না থাকলে ফর্ম বেচা, ফর্ম কেনা, ফর্ম সাক্ষাৎকার নেওয়া, তারপরে নির্বাচন। তো এই কথা যারা বলে তাদের মুখের উপর কি মারা দরকার? পায়জনে কি পরে সেটা মারা দরকার। আমি পরশু চ্যানেলে বলেছি, আমি ঘোষণা করতেছি যে ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানকে যারা বলে এটিএমের টাকা চুরি করে খেয়েছে, তাদের জিব্বাটা কেটে দেওয়া দরকার। এইভাবে আহমেদ হোসেন ছিল, উনি এমপি হিসাবে বলতে এমপি, যেমন এমপি আওয়ামী লীগের কাউন্সিল উনি আবার 7বারের মতন সাংগঠনিক সম্পর্ক হয়েছেন, ওটা আমি এমপি বললাম। তো যে আমারও যে বলবো তারই, তারা এটা আমার বিশ্বাস থেকে বলেছি। আমি যেমন কোর্টে বলেছি, মানে আদালত আমার ভিডিও দেখে, পুরা ভিডিও, চ্যানেলের ভিডিও, পেশার ভিডিও দেখে বললো যে আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কিনা। আমি দেখার পরে বললাম, আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি, এই সব কথা আমি বলেছি। আমি আরও বলবো, যদি দেশটিতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদুর রহমানের নামে এই ধরনের মিথ্যা সাজা বা মিথ্যা যদি দেওয়া হয়, আমি বলতেই থাকবো, 100 বছর জেল হলেও আমি পরোয়া করি না।
তবে আপনাকে বলতে হবে আমি কেন 4 বছরের সাজা নিয়ে আমি শাহজাহান ভাই শামীম বেলাল মনিরুল হাসান লিঙ্কন কেন আমরা আজকে কারাগারে আমাদের লোকেরা কারাগারে কেন বলতে হবে আপনাকে মান্য আদালত গাড়ি পড়ে নেই গাড়ির নাম্বার প্লেট নেই গাড়ির আপনার ইয়ে নেই চেসিস নাম্বার নেই গাড়ির মালিক নেই সেই মামলা সাজা হলো কেন বলতে হবে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যখন আমরা যারা হিন্দু ছিল আমি ছিল পাকিস্তান আমরা গাড়ি পুড়িয়ে দিত আর এখন বাড়ি বাড়ি গিয়ে পুলিশ আমাদের না পেলে মা বন্ধুর সাথে যে খারাপ ব্যবহার করে আমার পাবনা একজনকে মেরেই ফেলেছে আমি তার বাড়ি থেকে পরশুদিন যাবো ছেলেকে পাই নেই আমি সন্তান তার বাপকে মেরে ফেলেছে এর উত্তর কে দিবে আপনাকে বলতে হবে মানে আদালত আপনাদের সর্বোচ্চ আদালত আমি কি বলেছি বাংলার 99% মা আছেন যে মায়েরা 2 আর 3 5 5 আর 3 8 8 আর 2 10 বলতে পারে না 1 2 3 4 5 6 7 8 9 10 করে গুনে তাদের অনেক সন্তানরা বিচারক বা মর্যাদা আছেন সেই মা সেই সন্তানও যদি এই রায় দিয়ে তার মাকে জিজ্ঞাসা করতো সে হয়তো কুলাঙ্গার শব্দের উচ্চারণ করতে পারতো না বা কুলাঙ্গারের নাম জানা নাই মানে শব্দের মানে জানা নাই সে তার সন্তানকে বকা দিয়ে বলতো হয়তো খারাপ বাংলা ভাষা আরও খারাপভাবে বলতো তুমি কাজটি ঠিক করো নাই